মোস্তফা কামাল, আপনি নিঃসন্দেহে আলোচনাটা শুরু করবেন। আমি অত্যন্ত আশা নিয়ে আপনাকে দিয়ে শুরুটা করতে চাচ্ছি এই জন্যে, আপনি গণমাধ্যমের লোক। রাজনীতির মাঠে যে ধরনের তাপ বলেন, নিরুত্তাপ বলেন, সেটা গণমাধ্যমের লোকেরা খুব ভালো করে জানেন বা সেই আঁচটা তারা অনুভব করতে পারেন। সেই ক্ষেত্রে এই মুহূর্তে যদি বলি যে যেগুলো আছে, বেগম জিয়া দেশে ফিরছেন এবং আরও খেলাফতে যে হেফাজতে ইসলামী বাংলাদেশের সমাবেশ গেল, নারী সংস্কার কমিশন নিয়ে কথা হচ্ছে, নানান কিছুর ভিড়ে ইভেন আমি যদি বলি এনসিপির নেতা হাসনাত আবদুল্লার উপর যে হামলা হয়েছে, সব কিছুই নানানজন বলছে তাপ ছড়াচ্ছে। আপনি কোন জায়গায় তাপ অনুভব করছেন? জি, প্রথমত হচ্ছে ধন্যবাদ আপনাকে। তাপের কথা বলেছেন আপনি। রাজনীতি বিষয়টার মধ্যে একটা তাপ থাকে, উত্তাপ থাকে, সাথে আবার চাপও থাকে। এই চাপটার মধ্যে আবার কিছু আছে, ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, আবার নিজেদের মধ্যে যে চাপ, ওটাকে আমরা মধ্যচাপ বলতে পারি। জি, তো আমরা যে একটা অবস্থার মধ্যে এখন আছি, নানানমুখী একটা তাপ এমনিতে অনুভূত হচ্ছে, আবার তাপ থাকারই কথা। যেহেতু আমরা এক অর্থে এখনও একটা ট্রমার মধ্যেই কিন্তু আছি, এখনও আমরা স্বাভাবিক হইনি। ভূমিকম্পের ক্ষেত্রে যেটা বলা হয় যে আফটার ইফেক্ট, অর্থাৎ 5 আগস্টের পরবর্তী যে ইফেক্ট, ওইটা কিন্তু আমরা এখনও বহন করছি বা ভোগ করছি। আর গণমাধ্যমে কাজ করার কারণে বাড়তি একটা তাপ এবং চাপ আমাদের উপরও থাকে, কাজের চাপ, সেটা পেশাগত চাপ। প্রতিদিনে নানান বিষয় যোগ হয়, ওগুলোর মধ্যে আবার প্রত্যেকটা নিউজে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের পিক করতে হয়, যে যতটুকুই বা করি। তো এটা এক ধরনের চাপ, জি, এক ধরনের ভারও বটে। সর্বশেষ যেটা যোগ হয়েছে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা, তো তিনি দেশে ফিরছেন, সেটা না যত একটা তথ্যমূল্য আছে, নিউজ ভ্যালু আছে, তার চেয়ে বেশি নিউজ ভ্যালু হচ্ছে তিনি তুলনামূলক সুস্থ হয়ে দেশে ফিরতে যাচ্ছেন। সব ঠিকঠাক থাকলে সকাল 10:30টার মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। তো কথা ছিল তার এই চিকিৎসা নিয়েও কিন্তু একটা রাজনীতি ছিল, আজে বাজে কথাও ছিল, কটু কথা ছিল। তার ডাক্তারদের দিক থেকে বলা হচ্ছিল যে ওনার যেই অসুখ বা যেসব অসুখে তিনি ভুগছেন, বাংলাদেশে ওগুলোর চিকিৎসা সম্ভব নয়, এগুলোর জন্য বাইরে যেতে হবে বা ওনাকে বাইরে নিতে হবে। তো ওই সময়ের সরকারের দিক থেকে বক্তব্য ছিল যে এগুলো ভুয়া কথা, এগুলো এক ধরনের রাজনীতি। আসলে তিনি ভালো আছেন, বিএনপি তার অসুস্থতা নিয়ে 5 রাজনীতি আগস্টের করছে। আগের কথা বলছেন। জি, জি, এক পর্যায়ে নানান কথা আসলো, এগুলোর মধ্যে ব্যাপক চাপ ছিল, তাপ ছিল। যেমন আমি একটা কোড আনকোড একটা বাক্য আপনাকে বলি, বয়স তো 80, মরে মরে শুনি কিন্তু মরে না। আপনি ভাবতে পারেন এই বক্তব্যটা কার বা মনে থাকার কথা, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ওনার ছিল এই মন্তব্য। এগুলো কিন্তু খুব মনে কষ্ট দেয়। যে বিএনপি করে না বা কখনো করবেও না, তার মধ্যেও কিন্তু ওটা একটা প্রশ্ন দেখা দেয়। প্রকারান্তর এক ধরনের মায়া জন্মে। মায়ার বিপরীতে আবার যিনি বলেন, যিনি এই কথাটা ডেলিভারি দেন, তার জি, প্রতি কিন্তু একটা ঘৃণা জন্মে। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ধরনের কিছু ঘৃণা কিন্তু নিজে নিজে অর্জন করে নিয়েছেন। এটার জন্য অন্য কাউকে দায়ী করা যাবে না যে XYZ কারো না কারো কারণে তিনি এই বদনামের শিকার হচ্ছেন। এটাকে আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলে মুখ দোষ, যে মুখ দোষে চেঁচা খায়, বলা হয় এরকম। যে খাওয়া দাওয়া ভালোই ছিল, মন্দ ছিল না, কিন্তু খাওয়ার শেষ পর্যায়ে গিয়ে এমন একটা বললেন, এতে খাওয়াটা বরবাদ হয়ে গেল। মুখ দোষে যেটা বললেন ওইটাই হয়। এনসিপি, যারা এখন নাম এনসিপি, শুধুই ছাত্র আমরা তখন বলতাম বা শিক্ষার্থী বলতাম, তাদেরকে কি বলা হয়েছিল? তাদেরকে সর্বশেষ বলতে বলতে বলা হয়েছিল যে নেশাগ্রস্ত। এর মাঝে যোগ করা হলো রাজাকারের নাতিপুতি। আপনি দেখেন ওই সময়ের উত্তাপটাও কিন্তু ছড়েছে মুখদোষের কারণে। একদিকে অ্যাকশন চলেছে, আরেকদিকে মুখদোষ। আর যখন বলা হলো যে এরা নেশাগ্রস্ত, তখন একটা বিজ্ঞপ্তি ছিল সরকারি পর্যায় থেকে অভিভাবকদের প্রতি যে আপনাদের সন্তানদেরকে সাবধানে রাখেন, যেই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা নেমেছে, এরা নেশাগ্রস্ত, আপনাদের সন্তানদেরকেও নেশাগ্রস্ত করে ফেলতে পারে। এগুলোতে কিন্তু মানুষের প্রতিনিয়ত ক্ষোভ কিন্তু বেড়েছে।